2 দশকের বেশি সময় পর আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি। বাজেটে কর কাঠামোয় আসছে ব্যাপক পরিবর্তন। আয়ের স্ল্যাব, শুল্ক হার সংস্কার সহ চালু হতে পারে সম্পদ কর। অস্থিরতা বাড়বে মত বিশ্লেষকদের। অনেক মানুষ এটার মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি আর দেশে মেগা প্রকল্প কমে যাওয়ার প্রভাব পড়েছে পুরান ঢাকার লোহার বাজারে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিকল্পিত শিল্প বিকাশে সহায়তার তাগিদ। বাইরে মালের দাম বাড়তি, কাঁচামালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। দেখা যায় এক একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে, এক একটা দোকানে 10 টন মালও সেল করতে পারে না। মানিকগঞ্জের বিস্তীর্ণ চরে প্রাকৃতিক খাবার আর যত্নে চলছে কোরবানির পশু পালন। এখনো জমে ওঠেনি চট্টগ্রামের স্থায়ী হাটগুলো। কষ্ট হচ্ছে, দুঃখ করে পাইতেছি, বালার বেশি করে দিলি, বালার বেশি আমরা পাচ্ছি। গরু কিনে পাইলে মিলে বেটা বেটি নিয়ে চলে করে খায়। আলাদির সান উঠলে আলাদির সাথে 100 গরু এক নামাই নেয় বেচা কিনতে। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে। আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বাজার থেকেও খালি হাতে ফিরছেন ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এক যুগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অনিয়ম দুর্নীতির কারণে বারবারই বেড়েছে প্রকল্পের ব্যয় আর মেয়াদ। বিপাকে সেবাগ্রহী তারা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিলেট টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অভিষেক হতে পারে তানজিদ তামিমের। বৃষ্টি বাগড়া দিতে পারে প্রথম দিনের খেলায়, বলছে পূর্বাভাস। 1.5 মাসের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ। বন্ধ হয়নি তেল আবিবের আগ্রাসনও। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে 6 বেসামরিকের প্রাণহানি। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে আর কিছুক্ষণ পরই রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানব সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি কুমিল্লায় খোকন চৌধুরীর কাছে। খোকন, পথসভায় অংশ নিতে মানুষজন কি আসতে শুরু করেছেন? প্রধানমন্ত্রী কখন নাগাদ যোগ দেবেন? দেবাশিস, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর কুমিল্লায় সেটি কিন্তু আজকে সাম্প্রতিক সময়ে কিন্তু এটি দ্বিতীয় সফর। এর আগেও নির্বাচনীর প্রচারণার অংশ হিসেবে কিন্তু কুমিল্লায় এসেছিলেন এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এই প্রথমবারই কুমিল্লা আসছেন এবং বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকা আসছেন। তিনি যে এলাকাটিতে আসছেন সেটি কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী এলাকা। তো এই পথসভা
সভাকে ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে তারা আসতেও শুরু করেছে, অর্থাৎ এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি 11টায় আসার কথা রয়েছে, বেলা 11টায় যদিও। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, হয়তো আরও একটু বেশি সময় লাগতে পারে, যেহেতু সড়ক পথে আসবেন। বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে। যদিও এবছরের এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একটি ব্যতিক্রম জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি, যে রাস্তাঘাট বা অন্যান্য জায়গায় যেমন আগে আমরা যে সমস্ত চিত্রগুলো দেখতাম যে ফেস্টুন ব্যানারে ভরপুর, সেটি কিন্তু এবছর নেই। অর্থাৎ সভাস্থলে কিছু পোস্টার ব্যানার থাকলেও সড়ক পথে কিন্তু সম্পূর্ণ এগুলো নিষিদ্ধ করে রেখেছেন প্রধানমন্ত্রী। ফলে কিন্তু এখানে যে মানুষের আনাগোনা সেটি কিন্তু শুরু হয়েছে, এবং যত বেলা বাড়বে তার সঙ্গেই কিন্তু মানুষেরও ভিড় বাড়তে শুরু করবে। দেবাশিস, খোকন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। চাঁদপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, আপনার কাছে জানতে চাই প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি সম্পর্কে। দেবাশিস, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন দীর্ঘ 22 বছর পরে। এই কারণে কিন্তু চাঁদপুরবাসী উচ্ছ্বসিত, নেতাকর্মীরা উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী ঢাকা থেকে রওনা হবেন কুমিল্লার বরুড়া হয়ে চাঁদপুরে প্রবেশ করার কথা রয়েছে 12:30টায়। চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক এলাকায় খোর্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর 1:45টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় যেটি বিশ্বখাল, সেটির পুনর্খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর কিন্তু তিনি চাঁদপুর সার্কিট হাউসে আসবেন। সার্কিট হাউস থেকে পরবর্তীতে যেটিকে বলা হচ্ছে এই প্রধানমন্ত্রীর আগমনের মূল আকর্ষণ, ফোকাসিং প্রোগ্রাম, সেটি হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। চাঁদপুর সহ 22টি জেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। তো এখানে কিন্তু সমাবেশ করার কথা না থাকলে আসলে সমাবেশের মতোই প্রস্তুতি নেওয়া হয়েছে। কলেজ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে, আর নেতাকর্মীরা কিন্তু প্রিপারেশন নিচ্ছেন। তারা হয়তো 10টার পর থেকে তারা এই সমাবেশ স্থলে আসতে শুরু করবেন। এছাড়া কিন্তু চাঁদপুরে যেহেতু শুরুতে তিনি শাহরাস্তি এলাকা হয়ে আসবেন, সেখানে কিন্তু নেতাকর্মীরা 9টার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা চাঁদপুর কুমিল্লা মহাসড়কে দুপাশে অবস্থান নেবেন বলে সেখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। তো এই প্রধানমন্ত্রীর সফরকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে আওতায় আনতে কিন্তু ইতিমধ্যে SSF এবং পিজিআর, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মাঠে তৎপর রয়েছেন। এই যেহেতু প্রধানমন্ত্রী, এই ধারণা করা হচ্ছে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ আশা করছেন প্রধানমন্ত্রী যেহেতু আসবেন দীর্ঘদিন পরে, চাঁদপুরের উন্নয়নের বেশ কিছু বার্তা নিয়ে তিনি আসবেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হবার জন্য। বিশাল বাজেটের চাপে নতুন সরকার, তাই কর কাঠামোতে আনা হচ্ছে নানা পরিবর্তন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। চালু হতে পারে সম্পদ কর, অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। শূন্য রিটার্ন ব্যবস্থা থেকেও সরে আসার চিন্তা আছে। রপ্তানিকারকদের প্রণোদনার উপর কর হতে পারে 20%। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক চাপের এই সময়ে করের বোঝা চাপালে অস্থিরতা বাড়বে। রিমন রহমানের রিপোর্ট। বাজেট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মূলত শুল্কায়ন নিয়ে যত জিজ্ঞাসা, হিসাব মেলাতে ব্যস্ত জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নীতি নির্ধারণী পর্যায়ে দফায় দফায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, পরিবর্তন হচ্ছে অনেক কিছু। কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ভ্যাট মৌকুফ সুবিধা অব্যাহত রাখা হতে পারে। তবে আমদানি করা এসব সামগ্রীর উপর বাড়তে পারে শুল্ক কর। ছাড় দেয়া হতে পারে পুঁজিবাজার লভ্যাংশ বিতরণে দেয়া উৎসে কর। সারচার্জ ব্যবস্থায় পরিবর্তন করে সম্পদ কর ধার্যের চিন্তা করছে এনবিআর। নতুন নিয়মে সম্পদের মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক ও
মৌজা মূল্যে। ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন সনদ বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে ভ্যাট খাতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও আদায়। বিপুল সংখ্যক খুচরা ব্যবসা ও এসএমই প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাটের আওতায়। সহজ করা হবে রিটার্ন জমার পদ্ধতি। সম্পদ কর নতুনভাবে ইম্পোজ করা এইটা পর্যালোচনা চিন্তার বিষয়, কারণ এটা অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক থেকে শুরু করে অনেক বিষয় এবং অনেক মানুষ এটা এর মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। সিগারেট ও তামাক পণ্যে করারোপ নিয়ে চারদিকে বেশ আলোচনা। সিগারেটে নতুন করে কোনো কর বসাতে চায় না এনবিআর, তবে শলাকাপতি বৃদ্ধি করা হতে পারে দাম। ব্যক্তিশ্রেণীর করদাতাদের মতোই আগামী অর্থবছর থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও অনলাইন রিটার্ন ফর্ম জমা বাধ্যতামূলক করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। ভয়টা দূর করতে হবে, হ্যাঁ, কারণ শুধু আদায় ইম্পোজ করলেই হবে না, আপনি আদায় করতে পারবেন না। টাকা পয়সা যে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে আপনি কি করবেন? এই টাকাটা থাকলে দেশে ইনভেস্ট হতো, কর দিত, তাই না? এই জিনিসগুলো। আবগারি শুল্কমুক্ত ঋণ ও আমানতের সীমা বাড়ানোর চিন্তা করছে সরকার। আমানতের সীমা বাড়িয়ে 5 লাখ টাকা এবং ঋণের সীমা করা হতে পারে 7 লাখ টাকা। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। মোটরসাইকেলের সিসি ভেদে দিতে হতে পারে এই কর। ভ্যাটের যে জায়গাটা আমরা লস করছি সেই জায়গাটা কিভাবে অটোমেশনের মাধ্যমে সেটা যাতে গভর্নমেন্টের একচেকারে যায়। আরেকটা হলো আমাদের যে ট্যাক্স এক্সেমশন সেটার যে রেশনালাইজেশন, সেই জায়গাটাও আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ঢালাও কর অব্যাহতি সুবিধা বাদ দিতে চায় এনবিআর। আয়কর থেকে কিছু প্রভাবশালী করছাড় সুবিধা নিচ্ছে, প্রতিষ্ঠান পর্যায়ে দেয়া হচ্ছে বেশি করছাড়। উন্নয়ন ব্যয় নির্বাহ এবং পরিচালন ব্যয় মেটাতে দরকার অর্থ, আর সেই অর্থের জন্য আগামী বাজেটে কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তবে জনগণের কাঁধে করের বোঝা না চাপিয়ে করের আওতা বৃদ্ধি করতে চায় এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশের লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা। সারা দেশের অবকাঠামো আর নির্মাণ কাজে লোহার যোগান যায় এখান থেকেই। বিশ্ববাজারে লোহার দাম বৃদ্ধি আর দেশে সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। এ অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বাস সরকার। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব, সব কিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই এই ধাতুর। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ স্টিল, পুরনো জাহাজ আর রিসাইকেলড ম্যাটেরিয়ালই উৎস। পাইকারি দরে বিক্রির পর সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান দেয়া হয়। খুচরা পাইকারি মার্কেট তো এইখান থেকে 1 কেজি থেকে নিয়ে আপনার প্রায় 1000 কেজি পর্যন্ত এখান থেকে মানে পাওয়া যায় আর কি। এই জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে মানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা এখন শুধু কেনাবেচাতে সীমাবদ্ধ নেই, বরং নদীপথে যখন সে কাঁচামাল এখানে আসছে তা রূপ নিচ্ছে একটি প্রোডাকশনের পাওয়ার হাউসে। জিঞ্জিরার বিভিন্ন ধোঁয়ায় ঢাকা অলিগলিতেই তৈরি হচ্ছে লোহার স্ক্র্যাপ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও জিঞ্জিরার কারখানাগুলোতে তৈরি হয় রিকন্ডিশনড মেশিন, কৃষিযন্ত্র, স্পেয়ার পার্টস আর টুকিটাকি সরঞ্জাম।
অনেকে তাই একে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকবোনও বলেন। শুধু ফিটার আমাদেরকে বলে দিবে যে মাপজোপ কতটুকু কি থাকে, ওই অনুযায়ী বলে দিলে আমরা নিজেরা একবারে নতুন বানায় দেই, আমাদের কোনো লাগে না, এগুলো আমরাই তৈরি করি। এটাও না গাড়ি গুড়িতে লাগাই, এটি ওয়াশার এটি আমরা বানাই। এটা আসে সিটাং থেকে, লোহাগুলো আসে হলো পোস্তাগোলার থেকে, তারপর এটা বানানোর পর ইমামগঞ্জে বিক্রি হয়। তবে লোহারে বসতি মোটেও পরিকল্পিত না। উন্নয়ন যজ্ঞের আড়ালেই কালো ধোঁয়া আর উচ্চ শব্দ পরিবেশ আর শ্রমিকদের ফেলছে ঝুঁকিতে। যেহেতু এটা নদী, ধোঁয়াগুলি আকাশ উড়ে যেতেছে, আমাদের দ্বারা কোনো নদী ক্ষতি হইতেছে না, বায়ু দূষণ হইতেছে। ওই যে আমি একটা কথা বললাম যে বায়ু দূষণটা আমাদের এখানে সংস্কৃত করার দরকার, সেটা আমরা ওই প্রয়োজনীয় জিনিস আমাদের নাই। পরিবেশ যদি আমরা নষ্ট হয় এটা মানি, তবু এইটা যদি পরিবেশ যদি নষ্ট করতে হয় আমাদের বহু দূরে চলে যেতে হয়। এখানে তলে ব্যবসা করার মতো আমাদের যোগ্যতাই থাকবে না। ভারী আর ঝুঁকিপূর্ণ কাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছেন নারীরা। কম বেশি সবাই শ্রম দেন 8 ঘন্টার বেশি। যা আয় হয় তাতে সংসার চালানো দায়। স্বাস্থ্য সচেতনতা অনেক দূর। 6 দিন 12 ঘন্টা কাজ করে 12,000 টাকা মাসে পায়। এদিকে আপনাদের চলবে, দিয়ে চলে দিয়ে লোয়াশার কাটিং মেশিন অনেক ঝুঁকি, এটা আগুনেরই, হয়তো অনেক সময় শুকে পড়ে, মাথায় পড়ে, এবং আমরা 28 সালের উপরে আমাদের গায়েও পড়ে। পুষ্টিকর খাবার কি পরিবারই তো চালাই দেয় না। 16-17 টাকা বেতন পাই, অনেক পরিশ্রম করা লাগে। ফ্যামিলি দেখুম না, নিজের প্রতি মানে ওরকম কিছু করুম। লোহার টন 90,000 থেকে 1 লাখ টাকার মাঝে ওঠানামা করছে ইদানিং। দেশে বার্ষিক চাহিদা প্রায় 60 লাখ টন। অবশ্য এর অর্ধেকই ব্যবহার হয় সরকারি মেগা প্রকল্পে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন জিয়া সর্দার ও তার স্ত্রী আসমা আক্তার। গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া সর্দারের মাথায় রড দিয়ে আঘাত করে স্ত্রী আসমা। মৃত্যু নিশ্চিতের পর মরদেহ গুম করার জন্য ছুরি দিয়ে টুকরো করে ড্রামে ভরে। শুক্রবার সন্ধ্যায় ড্রাম থেকে মরদেহের একটি অংশ বস্তায় ভরে অটোরিকশা ভাড়া করে ফেলে আসেন আটংয়ের বৃক্ষতলা এলাকায়। দেহের বাকি অংশ প্রতিবেশী ভাড়াটির ফ্রিজে রাখতে গেলে তীব্র গন্ধে তাদের সন্দেহ হয়। পরে তারা 999 নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে আসমাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্বামীকে হত্যার ঘটনা স্বীকার করে। তার দেয়া তথ্যে মরদেহের টুকরো অংশগুলো উদ্ধার করা হয়। সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে গোসলে নেমে ডুবে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত 9:30টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শান্ত সাবি প্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। চরের কথা উঠলেই চোখে ভাসে নদী ভাঙন আর টিকে থাকার লড়াই। তবে কোরবানির ঈদ সামনে এলে মানিকগঞ্জের পদ্মা যমুনার চর জুড়ে জাগে নতুন স্বপ্ন। সারা বছর সন্তানের মতো কোরবানির পশু লালন পালন করেন প্রান্তিক খামারিরা। এবারও বিপুল সংখ্যক পশু হাটে তুলতে প্রস্তুত তারা। ভালো দামের আশায় দিন গুনছেন খামারিরা। যমুনার চর, প্রাকৃতিক ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠেই বড় হয়ে ওঠে কোরবানির পশু। সারা বছরের যত্নে যেন নিজের সন্তানের মতো লালন করেন খামারিরা। আছিয়া বেগম শিবালয়ের আলোকদিয়া চরের একজন প্রান্তিক খামারি। তার খামারে এবার গরুর সংখ্যা 4টি। সারা বছর নিজের সন্তানের মতোই যত্নে বড় করেছেন এই পশুগুলো। এখন আশা ঈদে ভালো দাম পাওয়ার। সন্তানের মতনই গরু কিনে পালি 3 বছর ধরে গরু কিনে পালতেছি তো এই গরু কিনে পাইলে মিলিয়ে বেটা বেটি নিয়ে চলে ফিরে খাই। আবার কিছু টাকা বাঁচা, আবার এটা কিনি।
জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় রয়েছে পদ্মা যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে পশু লালন পালনের বড় একটি অংশই সামলান নারীরা। পুরুষ সদস্যরা মাছ ধরা আর কৃষিকাজে আয় করলেও সংসারের কাজের পাশাপাশি নারীরা পশুপালন করেন। এই গরুগুলো শুধু একটি কোরবানি পশু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের সারা বছরের গড়ে তোলা স্বপ্ন, যে স্বপ্নটা নির্ভর করে কোরবানির পশুর হাটের উপর। সারা বছর 6,000 গরু লাহি, আর বাড়ি নিয়ে খাওয়াই যাওয়াই, মহিলা মানুষ পালা কষ্ট না, কষ্ট হইতে দুঃখ করে পাইতেছি। আল্লাহ ভালো বেশি করে দিলি, ভালো বেশি বলে আমরা পাচ্ছি। আমরা গরু বছর পালি, চোখে ঘাস আছে, ঘাস খাই, ছাল করে খাই, খৈল খাই, এইসব জিনিস খাওয়াই আমরা বড় বানাই, এদের মধ্যে বেশি 2 পয়সা পাই। চরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। প্রাকৃতিক ঘাস, ভুট্টা আর খড় খাইয়ে মোটা তাজা করা হয় এসব পশু। এজন্য হাটে চরের গরুর চাহিদাও অনেক। আমাদের এলাকায় হয়তো আমরা ঘাস টাস খুব একটু কম লাগে, আমরা ওই সুবিধার জন্য আমরা গরু বছর পালি আর কি। ম্যাক্সিমাম বাড়িতে আমাদের 2-1টা করে গরু থাকে, কারণ এরা এই কৃষি কাজের পাশাপাশি 2-1টা করে গরু পালন করে থাকে। এই গরুগুলো পালনের মাধ্যমে এদের অর্থনৈতিক যোগান হিসেবে কাজ করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে এই গরুগুলো পাইলে একটু এরা সুবিধা পায় আর কি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর লক্ষাধিক কোরবানির পশুর বড় একটি অংশই রয়েছে চরাঞ্চলে। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু সরবরাহ সম্ভব। জেলার চাহিদা মিটিয়ে আমরা প্রায় 33,841টি পশু জেলার বাইরে আমরা প্রেরণ করতে পারবো, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজধানী শহরে রাজধানীবাসী তারা কুরবানির পশু হিসেবে ব্যবহার করতে পারবে। চরের মানুষের সারা বছরের যত্ন আর ত্যাগ সবকিছু এখন নির্ভর করছে কয়েকদিনের হাটের উপর। ভালো দাম পেলে বদলাবে জীবন, আর না হলে এই সংগ্রাম চলতেই থাকবে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। চট্টগ্রামে এখনও বসেনি অস্থায়ী পশুর হাট। স্থায়ী হাটগুলোও জমে ওঠেনি পুরোদমে। তবে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা, যদিও এখন ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বাজার পরিস্থিতি এবং দর দাম যাচাই করছেন সবাই। গরুর দাম চড়া বলে দাবি ক্রেতাদের। কোরবানির বাকি আর প্রায় 2 সপ্তাহ। চট্টগ্রামে স্থায়ী সব পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে হাটে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। চট্টগ্রাম জেলা উপজেলার পাশাপাশি কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকেও পশুর ট্রাক ঢুকতে শুরু করেছে। এখন খাদ্য রেডি করতেছি, আল্লাহদের সান উঠলে আল্লাহদের সাথে 100 গরু আইনা বেচা কিনি করি। আমরা এই বছর লাভবান হবো, আর যদি বর্ডার থেকে গরু আসে তাহলে আমরা ধরে গেছি 5 সাড়ে যদি বাজার যদি হয় একটু বাজার একটু নর্মাল যাবে, আর বাজার যদি 5 সাড়ে যদি একটু বাজারপত্র ঠিক মতো যাবে। তবে এখন পর্যন্ত ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বেশিরভাগই আসছেন বাজার যাচাই করতে। পরিবার নিয়েও গরু দেখতে আসছেন অনেকে। দরদাম জেনে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ সবাই। হাটের আইডিয়া করা কিভাবে কিরকম দাম, এই বছর কিরকম দাম থাকবে বা গরুর শর্টেজ থাকবে কিনা। গরুগুলো আসতেছে, দেখতেছি আমরা, আনলোডিং হচ্ছে হাটে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি। এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা, গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। যেগুলো দেশি এবং দেশাল গরু যেগুলোর প্রতি কাস্টমারদের চাহিদা একটু বেশি থাকে। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী কোনো হাটেই গরুর বাজার এখনও জমেনি। ক্রেতাদের বড় একটি অংশ বিভিন্ন অ্যাগ্রো এবং ডেইরি ফার্ম কেন্দ্রিক হয়ে যাওয়ায় হাটে উপস্থিতি তুলনামূলক কম। বিভিন্ন জায়গায় ফার্ম হয়ে গেছে, ওই জন্য এখানে বাজার হাট গরুও সংখ্যা কমে গেছে, পাবলিকও কমে গেছে। এখন তো এগ্রো হয়ে যাওয়াতে মানুষজন এগ্রো থেকে গরু আগে অনেকেই নিয়ে নিবে। এগ্রোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। ব্যাপারীরা বিভিন্ন আকারের গরু আনলেও ছোট গরুর চাহিদা বেশি, দামও তুলনামূলক চড়া। জ্বালানি ও গোখাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পশুর দামেও পড়বে বলছেন সংশ্লিষ্টরা। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ছে, সুতরাং এখানে পরিবহনে একটু কষ্ট বাড়বে এবং খাদ্যের খরচটা অলরেডি অনেক বেড়ে গেছে। সুতরাং এই বাড়তির জন্য দেখা যায় যে 15 থেকে 20% দাম বাড়তে পারে গতবারের তুলনায় এবছর। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার চট্টগ্রামে প্রায় 8,18,125টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
বাজারে এসেছে সাতক্ষীরার জনপ্রিয় হিমসাগর আম। ভিন্ন স্বাদের মিষ্টি এই আম থাকে চাহিদার শীর্ষে। আকার ও প্রকারভেদে বাজারে প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। আম রাসায়নিক মুক্ত রাখতে নিয়মিত মাঠ তদারকি করছেন কৃষি বিভাগ। রপ্তানিও হচ্ছে বিদেশে। নির্ধারিত তারিখ অনুযায়ী 15 মে হিমসাগর আম পাড়া শুরু হয়েছে। গাছ থেকে আম নামানোই ব্যস্ত চাষিরা। সাতক্ষীরার কোকরালী এলাকার এই বাগানের হিমসাগর দেশের বাজার ছাড়িয়ে যাচ্ছে ইংল্যান্ড ও ইতালি। পরিপুক্ত মাল এবং এই মালগুলো বিদেশে রপ্তানি হবে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে মালে ভালো ফলাফল পাওয়া যাবে, কিন্তু একটু গাছে ফলন বেশি হবার কারণে একটু সাইজটা ছোট হয়েছে এবছর। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পরিপক্ক হিমসাগর। স্বাদ ঘ্রাণের কারণে এই আমের চাহিদাও বেশ। পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেছে আম, এবং যে বাগানে আমরা এখন আছি বাগানের গাছগুলো খুবই সুন্দর এবং অর্গানিক পদ্ধতিতে আমগুলো আমাদের এখানে হারভেস্টিং হয়েছে। সাতক্ষীরার আম হচ্ছে মিষ্টি, খেতে সুস্বাদু, আর এটা অন্যান্য জায়গার আমের থেকে এটার স্বাদও বেশি। আম খেতে তো অনেক সুস্বাদু, আর সাতক্ষীরার হিমসাগর আম তো বিখ্যাত সারা বাংলাদেশে। এরই মধ্যে বাজার সয়লাভ হিমসাগর আমে। আকার প্রকার ভেদে পাইকারিতে 1500 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে এ জাতের আম। তবে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার দাম কিছুটা কম। বাজারে এত পরিমাণ যে আম উঠছে সেই তুলনায় কোনো পাইকার নাই, যার কারণে কৃষকের লস, আমরা আড়তদারে আমাদেরও লস। আম বেচছে আপনার 1600, 1800, 2000, 2200 যেরাম আম সেরাম দামে বেচছি। হিমসাগর আম 2400 উপরে, নিচে 2000, 1800, 1600 এরকম বেচা কেনা হচ্ছে। আমি যেন রাসায়নিকের ব্যবহার না হয় সেজন্য তদারকি করা হচ্ছে। বাগান থেকে বাজার পর্যন্ত চলছে নজরদারি। বাংলাদেশের মানুষ সাতক্ষীরা আম খেয়ে যে স্বাদটা পেয়েছেন সেটা কোনোভাবে যেন প্রতারিত না হয়, তারা যেন সুন্দর আম খেতে পারেন সেই লক্ষ্যে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের কৃষি বিভাগ আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে গেল বছর সাতক্ষীরা থেকে বিদেশ রপ্তানি হয়েছিল 72 মেট্রিক টন আম। এবছর 100 মেট্রিক টন আম বিদেশ রপ্তানির আশা করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস, সেই সাথে ফারাক্কা লং মার্চের সুবর্ণ জয়ন্তী। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে জড়ো হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। বিশাল সেই লং মার্চ সেখান থেকে গিয়ে শেষ হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে। এর আগে 1975 সালে ফারাক্কা ব্যারেজ চালুর পর শুরু হয় পদ্মার মরণদশা। শুষ্ক মৌসুমে পানি শূন্যতা আর বর্ষায় অতিরিক্ত জলের চাপে নাব্যতা হারাতে থাকে দেশের অসংখ্য নদ নদী। একসময়ের প্রমত্তা পদ্মাসহ বহু খরস্রোতা নদী অস্তিত্ব হারানোর পথে। সেই সাথে 5 দশক ধরে বিরূপ প্রভাব পড়ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষি, সেচ ও মৎস্য আহরণে। সংকটে পদ্মা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকা। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মাসহ কুষ্টিয়ার নদ নদীগুলোর অবস্থা কেমন দেখছেন? সার্বিক প্রভাবই বা কেমন পড়ছে? দেবাশিস, এই পদ্মা নদী শুকিয়ে যাওয়ার কারণে অর্থাৎ নাব্যতা না থাকার কারণে কুষ্টিয়া জেলার প্রায় 6 থেকে 7টি নদী এখন মৃতপ্রায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কালীগঙ্গা নদীর বুকের উপরে, অর্থাৎ এই কালীগঙ্গা নদীর বুক চিরে বয়ে চলেছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক, এবং সেই সড়কটি এখন দেখতে পাচ্ছেন ঠিক সড়কের ওপাশেই কালীগঙ্গা নদীর এক অংশ। এবং আপনাদেরকে আরও একটু দেখাবো আমরা যে এই ঠিকই তার পাশ দিয়েই বয়ে চলেছে এই রেল সড়কও বয়ে গেছে, অর্থাৎ কুষ্টিয়ার থেকে যে 6 থেকে 7টি নদী অর্থাৎ কালুয়া নদী, ডাকু নদী, তারপরে মাথাভাঙ্গা নদী, এছাড়াও আরও বেশ কিছু নদী রয়েছে যেগুলোর একেবারে সংযোগ কিন্তু শূন্য গিয়ে, এবং এই নদীগুলো বিভিন্ন সময় দখল হয়েছে। এবং ইতিপূর্বেও এই কালীগঙ্গা নদীটি বিশেষ করে উদ্ধার করার জন্য যে বিশেষ তৎপরতা নেওয়া হয়েছিল, যে কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেটিও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কালীগঙ্গা নদীর বুক চিরেই যে রেল সড়কটি সেটি আছে, এবং এই রেল সড়কের নিচ দিকে কিন্তু ব্রিটিশ আমলে যে একটি সংযোগ লাইন করা ছিল সেটিও কিন্তু বন্ধ করা হয়েছে। এবং এই নদীকে যে কতভাবে দখল করে যে গলা টিপে হত্যা করা হয়েছে সেটির
কিন্তু আমরা এই কুষ্টিয়া জেলার 6টি উপজেলার 7টি নদী দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যেইগুলো আসলে প্রাণ প্রকৃতির উপরে ব্যাপক আকারের প্রভাব পড়েছে, যেমন কৃষি, মৎস্য আহরণ সহ নানা ধরনের সমস্যা রয়েছে। আসলে এইগুলো যেমন পদ্মা ব্যারেজ হলে যখন পদ্মা ব্যারেজ হবে তখন কিন্তু আসলে যে পানির যে চাপ হবে, অর্থাৎ গড়ায় যে উৎসমুখ থেকে পানিগুলো বিভিন্ন নদীতে ছড়িয়ে যাবে, সেই সব জায়গাগুলো কিন্তু এখন বাধাগ্রস্ত হয়ে রয়েছে। এগুলোকে পরিষ্কার করা বা এই যে দখল উচ্ছেদ করা বা এই বাধাগুলো এখন মুক্ত করা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে কিন্তু আমরা এইটি নিয়ে বারবার করে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি, তুলে ধরেছি আসলে এই বিষয়গুলো যে কিভাবে এই নদীগুলোকে মুক্ত করা যায় সেই বিষয়টি নিয়ে, কারণ তখন নানা প্রভাবের কারণে কিন্তু সেটি সম্ভব হয়নি। এই নদীগুলোকে কেন্দ্র করে যে কুষ্টিয়া জেলার বুক চিরে আসলে যে প্রাণ প্রকৃতি সহ যে নানা ধরনের যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। এইসব নদী উদ্ধারে কিন্তু যথেষ্ট রকমের তৎপরতা নিলে বা উদ্যোগ নিলে কিন্তু এগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব বলে যারা নদী বিশেষজ্ঞ রয়েছে, নদী গবেষক রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। এতে বিপাকে প্রায় 3 লাখ জেলে। ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। এবছর নদীতে ইলিশের এই হাহাকারকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এখনই সঠিক ব্যবস্থা না নেওয়া হলে ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। ভোলা সদর উপজেলার কাঠির মাথা গ্রামের বাসিন্দা সৈয়দ মাঝি ও মনির হোসেন মাঝি পেশায় জেলে। দুজন মিলে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকারের আশায় জাল ফেলছেন। তবে জাল টেনে তুললেও মেলেনি একটি ইলিশও। জানান সকাল বিকাল 2 বেলা জাল ফেলে পেয়েছেন বিভিন্ন সাইজের কয়েকটি বাটা ও তাপসী মাছ। মাছ ধরতে আসি, কোনো ইলিশ পাই না, পাই শুধু করা বাটা মাছ। বৃষ্টি হয়েছে, মাছ টাছের কোনো আলাপ টালাপ নাই। একই অবস্থা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া তীরবর্তী জেলেদের। প্রতি বছর এই সময়ে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন। চলতি মেতে প্রচুর বৃষ্টিপাত হলেও এখনো মিলছে না আশানুরূপ ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। সারাদিন জাল ভাই 2টা মাছ পাওয়া যায়, এতে তো সংসার চলে না। এনজিওর টাকা দিতে সমস্যা, ওই তেলের ঘরে ঋণ হয়ে গেছি। নদীতে ইলিশ মাছের সংকট তার থেকে আমরা 5 জন ছিলাম, 5 জনের 3 জন গেছি গিয়া। 3 জন যে কাম করে, আমরা 2 জন কতদিন আছি বলতে পারি না। এদিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। জেলায় দেশের 33% ইলিশ আহরণ হলেও চলতি মৌসুমে বাজারে মিলছে হাতে গোনা কিছু মাছ। দামও অন্যান্য বারের তুলনায় বেশি। এখন তো ইলিশ মাছ নেই বলতেই চলে, দুই একজনের কাছে আছে, মানে প্রচুর পরিমাণ দাম। চিন্তা ভাবনা করছে একটা ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনতে আইসা দেখি যে না, আমার পক্ষে মানে সব মানুষ যে ইলিশ মাছ কিনা সামর্থ্য কম, এবার দিয়ে পাঙ্গাস মাছ কিনছি। নদীতে মাছ খুবই কম, দাম অনেক বেশি দিয়ে কিনতে হয়, আর 2 সাইডে যাওয়ায় পার্টিরা ঢাকা বরিশাল নেয়। এখন মাছ তুলনামূলক একদম কম, এই জন্য ইলিশ মাছ আনতে পারি না, দাম বেশি। পোয়া মাছটা, ঝারসা মাছটা আনিয়ে বিক্রি করি। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন ইলিশের প্রজনন, বিচরণ এবং উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বর্তমান সময়ে সামগ্রিকভাবে যে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যে একটা মৎস্য সম্পদের উপরে যে একটা প্রভাব পড়ছে, এটি এখানে কারণ হিসাবে মনে করা হচ্ছে। যদি বিস্তর গবেষণা করে এই বিষয়ে সময়োপযোগী সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে ইলিশ সম্পদ একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে বলে মনে হয়। জেলার 7 উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 3 লাখ জেলে। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 1,64,970 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হাম উপসর্গে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশুটি মারা গেছে। তারা জানান 3 দিন আগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 9 মাসের শিশুটি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডক্টর আসিফ হান্নান জানান, শিশুটি হাম ও নিউমোনিয়া আক্রান্ত ছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। তাকে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে বলেও দাবি চিকিৎসকদের। তবে যদি কারো দোষ প্রমাণিত হয় তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শুধুমাত্র এই ডাক্তারটার অবহেলার কারণে এবং সে নিজে অন্যত্র কোনো সিট দেওয়ার কারণে, কোনো ফোন আসছে মনে হয় দেওয়ার কারণে আমার রোগীটাকে সেকেন্ডের মাথায় মেরে ফেলছে। ওনাদের অভিযোগ এটা ভিত্তিহীন। এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু শিশু হাসপাতালে এটা ঘটার কথা না। দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। 2013 সালে শুরু হওয়া প্রকল্পটির নানা অনিয়ম, দুর্নীতি আর বারবার মেয়াদ বাড়ানোর কারণে সর্বশেষ ব্যয় দাঁড়ায় 682 কোটি টাকা। আংশিক চালু হলেও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করা সহ পূর্ণাঙ্গ চালু করতে প্রয়োজন প্রায় 1,500 দক্ষ জনবল। যে কোনো হাসপাতালের সর্বপ্রথম ধাপ জরুরি বিভাগ, সেটাই এখন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, যা স্থানান্তরে একাধিকবার বৈঠকের পাশাপাশি চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড, এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প, এখানে অ্যামিনেশন থাকে। এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন আর্মি আছে। কুষ্টিয়ার 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আংশিক চালু হলেও রোগীর সংখ্যা 4 শতাধিক। চিকিৎসা সেবায় কিছুটা স্বস্তির আশা থাকলেও অভিযোগের শেষ নেই। ক্যানোলা হয় না সামান্য, সেই ক্যানোলা করতে গেলে কি হয়, ওই সনতে অথবা অন্য কোনো ওই 8 দিন অন্য কোনো জায়গায় ভর্তি নিয়ে যেতে হয়। এখানে চেকআপের মেশিন নাই বলে আমি থেকে কাগজ করে আনলাম, এখন আবার ডাক্তার কাগজ দেখে কি বলবে তখন ডাক্তারি বিবেচনা করে জানবে। রোগ নির্ণয় কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে করা গেলেও বেশিরভাগই করাতে হয় অন্য হাসপাতালে। চিকিৎসক সংকট সহ নানা অভিযোগ রোগী ও স্বজনদের। গত রাতে একটা রোগী আসলে স্ট্রোকের রোগী, 42 মিনিট পর রোগীটা মারা গেল, একটা ডাক্তার তার একটা ট্যাবলেট লেখেনি। ডাক্তার যদি দেখে রোগের কি অবস্থা সেটা নির্ণয় না করে তাহলে ইমার্জেন্সি রোগী কিভাবে বাঁচবে? হাসপাতালের প্রতিটি বিভাগ পূর্ণাঙ্গ চালু না হয় ব্যাহত মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমও। পুরোপুরি চালু হলে ইন্টার্ন চিকিৎসকদের মাধ্যমে বাড়তি সুবিধা পাবে রোগীরা। প্রত্যেকটা বিভাগ চালু না হলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। তাদেরকে রোগী দেখার সাথে রোগ নির্ণয় এবং রোগীর চিকিৎসা সেবা সম্পূর্ণভাবে বুঝতে গেলে অবশ্যই আমার সম্পূর্ণ বিভাগগুলি চালু হওয়া প্রয়োজন। অন্যান্য মেশিন যেগুলো, সেগুলোর পিছনেও যেসব জনবল, কারিগরি দক্ষ জনবল লাগে, সেগুলোর এখনও পদই সৃষ্টি হয় নাই। এই পদ সৃষ্টি করা, তাদের জনবল নিয়োগ, অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগ, আর্মিরা ছেড়ে দিলে এবং এইসব জনবল নিয়োগ হলে আমরা পূর্ণাঙ্গভাবে বিভাগ চালু করতে পারবো বলে আশা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ বিভাগে পৌঁছে গেছে যন্ত্রপাতি, এখন প্রয়োজন দক্ষ জনবল। 313টা পদ সৃষ্টি করা আছে, এর ভেতরে সবগুলো নিয়োগ আছে। পূর্ণাঙ্গ পদের জন্য আমরা আমাদের মিনিস্ট্রি বরাবর 1566 জনের আবেদন করছে। ওটা যদি চালু হয়ে আসে, ওই পদে যদি আমাদের পদায়ন হয়, তবে এই জনবলের যে বিশাল সংকট তখন হয়তো এটা দূরীভূত হবে। মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গ চালু করতে নানা সংকট থাকলেও দ্রুত চিকিৎসা সেবা প্রদান করাই এখন মুখ্য বিষয়। সেনা ক্যাম্পটি স্থানান্তর করলে সাধারণ মানুষ জরুরি বিভাগের সেবা পেতে পারে, এবং সেই সাথে বড় সমস্যা রয়েছে দক্ষ জনবলের। যেসব মেশিনারি রয়েছে, এসব মেশিনারি চালানোর জন্য নেই দক্ষ জনবল। এসব সংকট কাটিয়ে দ্রুতই কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হবে, এমনটি প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট বলেন, 16 এপ্রিলের যুদ্ধবিরতি আরও 45 দিনের জন্য বাড়ানো হচ্ছে, যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরায়েল লেবানন বৈঠকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 2 ও 3 জুন আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পাশাপাশি চলা লেবানন যুদ্ধে 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরও পুরোপুরি থামেনি উত্তেজনা, তবে সাম্প্রতিক সময়ে সংঘাত মূলত দক্ষিণ লেবাননেই সীমাবদ্ধ রয়েছে। যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ ঘোষণার কিছুক্ষণ আগেও ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে লেবানন। 2টি বিমান হামলার শিকার হয় দক্ষিণ লেবাননের হারুফ। একটি অ্যাম্বুলেন্স সেন্টার লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত আরও 22 জন। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্যারামেডিক। জাতিসংঘ জানিয়েছে, গেল 2 মার্চ থেকে ইসরায়েলের 130টির বেশি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 103 জন
লেবানিজ স্বাস্থ্যকর্মী। আহত 230 জন। 2.5 মাসে আইডিএফের হামলায় এ পর্যন্ত লেবাননে নিহত হয়েছে প্রায় 3000 মানুষ আর আহত হয়েছে প্রায় 9000, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর 33টি হামলা চালিয়েছে তারা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।